ইতিহাসে এমন কিছু সাম্রাজ্য আছে যাদের ছাপ এতটাই অস্পষ্ট যে তাদের খুঁজে বের করাটাই যেন এক বিরাট রহস্য। আচ্ছা, প্রাচীন বাংলার কথাই ভাবুন তো। আমরা জানি এখানে একসময়ে বিশাল মৌর্য সাম্রাজ্যের শাসন ছিল, কিন্তু তাদের চিহ্ন প্রায় নেই বললেই চলে। তাহলে প্রশ্ন হলো, কিভাবে আমরা সেই হারিয়ে যাওয়া অধ্যায়ের খোঁজ পাব? আর ঠিক এখানেই আমাদের আজকের অনুসন্ধানটা শুরু হচ্ছে। দেখুন, বাংলায় মৌর্য যুগের ইতিহাসটা আসলে কোনো এক মলাটের বই থেকে পড়া যায় না। এটা অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো। আমাদের হাতে আছে সামান্য কিছু সূত্র, আর সেই সূত্রগুলোকে একসাথেই করেই পুরো ছবিটা আঁকতে হবে। চলুন তাহলে আমরা একটু সময় ধরে পিছিয়ে যাই একেবারে খ্রিস্টপূর্ব ৩য় শতকে। ঠিক সেই সময়ে বিশাল মৌর্য সাম্রাজ্য তার প্রভাব বিস্তার করতে শুরু করে বাংলায়, আর তখনকার বঙ্গ, অঙ্গ আর সমতটের মতো শক্তিশালী রাজ্যগুলো চলে আসে এই সাম্রাজ্যের অধীনে। কিন্তু কেন এত রহস্য? কেন খুব বেশি প্রমাণ নেই? এর কারণটা হলো বাংলার ভূগোল। এখানকার নদীমাতৃক পরিবেশ আর পচনশীল নির্মাণ সামগ্রীর কারণে সেই সময়ের খুব কম জিনিসই আসলে টিকে থাকতে পেরেছে। তাই আমাদের কাজটা একটা ঐতিহাসিক তদন্তের মতোই, মানে কোনো সম্পূর্ণ কাহিনী নয়, আমরা আসলে ছোট ছোট সূত্র খুঁজছি। যে কোনো গোয়েন্দা গল্পে যেমন একটা মোক্ষম সূত্র থাকে যা পুরো রহস্যের জট খুলে দেয়, তাই না? বাংলায় মৌর্যদের উপস্থিতির ক্ষেত্রেও ঠিক তেমনই একটা সূত্র আমাদের হাতে আছে। একটাই পাথরের লিপি যা আমাদের ধারণাকে একেবারে বদলে দিয়েছে। আমাদের হাতে থাকা সবচেয়ে বড় প্রমাণ হলো এই মহাস্থান ব্রাহ্মী শিলালিপিটি, যেটা আজকের বাংলাদেশে পাওয়া গেছে। বলতে পারেন এই একটা পাথরই হলো বাংলায় মৌর্য প্রশাসনের এক জীবন্ত দলিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই শিলালিপিতে কি লেখা আছে? এখানে কোনো রাজা বা তার যুদ্ধের গৌরবগাথা নেই, বরং এখানে আছে দুর্ভিক্ষে পড়া সাধারণ মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটা শাহী আদেশ। ভাবুন তো, এটা তখনকার শাসন ব্যবস্থার একটা কল্যাণমুখী দিক তুলে ধরে, যা সেই সময়ের জন্য ছিল এক বৈপ্লবিক ধারণা। একবার ভেবে দেখুন, শুধু একটা পাথরের টুকরো থেকে কত কি জানা যাচ্ছে। এটা পরিষ্কার করে দিচ্ছে যে বাংলা শুধু মৌর্য সাম্রাজ্যের একটা অংশই ছিল না, বরং এখানে একটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সুসংগঠিত প্রশাসন ছিল, যেটা সাধারণ মানুষের প্রয়োজনেও সাড়া দিত। তো শাসন ব্যবস্থার কথা তো বোঝা গেল, কিন্তু টাকা পয়সার কি অবস্থা ছিল? আসলে মৌর্য সাম্রাজ্যের অংশ হওয়ার পর বাংলার অর্থনীতিতেও একটা বিরাট পরিবর্তন আসে। চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। ব্যাপারটা অনেকটা এরকম ছিল। মৌর্য শাসনের আগে বাংলার অর্থনীতি ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত আর স্থানীয় পর্যায়ের লেনদেনে সীমাবদ্ধ। কিন্তু সাম্রাজ্যের অধীনে আসার পর সবকিছু এক ছাতার তলায় চলে আসে। বিনিময় প্রথার বদলে চালু হয় স্ট্যান্ডার্ডাইজড মুদ্রা, আর বাংলা প্রথমবারের মতো যুক্ত হয় এক বিশাল আন্তঃপ্রাদেশিক বাণিজ্য নেটওয়ার্কে। আর এই যে অর্থনৈতিক বিপ্লব, এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই ছাপযুক্ত মুদ্রাগুলো। বাংলায় এ ধরনের স্ট্যান্ডার্ডাইজড মুদ্রার আবিষ্কারই বলে দেয় যে এখানকার অর্থনীতি আর বিচ্ছিন্ন ছিল না, বরং এটা একটা বিশাল আর সংগঠিত বাণিজ্যিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। আর ভাববেন না যে বাংলা শুধু সাম্রাজ্যের একটা সাধারণ অংশ ছিল, একদমই না। তখনকার দিনে বাংলার সূক্ষ্ম বস্ত্র মানে ফাইন টেক্সটাইল, হাতির দাঁত আর বিভিন্ন কৃষিপণ্য মৌর্য বাণিজ্য নেটওয়ার্কে ছিল অত্যন্ত মূল্যবান। এক কথায় বাংলা ছিল একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব। আচ্ছা, একটা সাম্রাজ্য তো শুধু শাসন বা অর্থনীতি দিয়ে চলে না, তাই না? বিশ্বাস এবং দর্শনও তো এর একটা বড় অংশ। চলুন দেখি সেই সময়ে বাংলার ধর্মীয় পরিবেশটা ঠিক কেমন ছিল। মজার ব্যাপার হলো, সম্রাট অশোকের হাত ধরে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় আনুকূল্য পেলেও তা কিন্তু অন্য কোনো ধর্মকে দমন করেনি, বরং ব্রাহ্মণ্য ধর্ম আর জৈন ধর্মের মতো প্রাচীন বিশ্বাসগুলো বৌদ্ধ ধর্মের পাশাপাশি নিজেদের মতো করে বিকশিত হচ্ছিল। এটা একটা দারুণ সহনশীল পরিবেশের ইঙ্গিত দেয়। এই যে সহনশীলতার কথা বলছি, এর পেছনে একটা বড় কারণ ছিল কিন্তু সম্রাট অশোকের ধম্ম দর্শন। এই দর্শনটা শুধু নৈতিক আচরণ বা অহিংসার কথাই বলতো না, এটা বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের প্রতি সহনশীল থাকার এক শক্তিশালী বার্তাও দিত। তো মৌর্য শাসন তো একসময় শেষ হয়ে গেল, কিন্তু এর প্রভাব কি আসলেই মুছে গিয়েছিল, নাকি বাংলার জন্য তারা এমন কিছু রেখে গিয়েছিল যা অনেক দিন টিকেছিল? চলুন শেষ পর্যায়ে এসে সেটাই একটু দেখে নেওয়া যাক। আসলে মৌর্যরা একটা ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিল। তাদের প্রতিষ্ঠিত যে প্রশাসনিক কাঠামো, যে অর্থনৈতিক ব্যবস্থা আর পরিকাঠামো, সেটাই কিন্তু পরবর্তীকালে বাংলায় যে শক্তিশালী রাজ্যগুলো গড়ে ওঠে তাদের পথটা সহজ করে দিয়েছিল। মানে যদি এক কথায় বলতে হয়, মৌর্য যুগের সবচেয়ে বড় অবদান কি,
তাহলে বলতে হবে এই সময়ে বাংলা প্রথমবারের মতো বিশ্ব মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নিজের জায়গা করে নেয়। এই যে আমরা একটা হারিয়ে যাওয়া সাম্রাজ্যের পদচিহ্ন খুঁজে বের করলাম, এটা আমাদের বর্তমান নিয়েও কিন্তু ভাবতে শেখায়। আমাদের আজকের পৃথিবীর কত কিছুই না এমন সব সাম্রাজ্য বা শক্তির হাতে গড়া, যাদের কথা হয়তো আমরা মনেও রাখিনি। এটা নিয়ে ভাবার মতো একটা বিষয়, তাই না?